আসসালামু আলাইকুম। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদীদের ধরতে ভিন্ন কৌশলে এগুচ্ছে পুলিশ। যেভাবে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। তারেক কন্যা জাইমাকে নিয়ে নতুন চাঞ্চল্য। এবার বিস্তারিত। এবার আওয়ামী বিরোধী পুলিশ সদস্যদের দিয়ে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ বিভাগ। যারা ফ্যাসিবাদী শাসনকালে জুলুমের শিকার হয়েছেন তাদেরকে আনা হচ্ছে সামনে। জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের নেতৃত্ব দানকারী কর্মকর্তারাও বিগত ১৬ বছর বঞ্চনার শিকার হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১,৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই, এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট, টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন পুলিশ সদস্য ২৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। যারা বরখাস্ত, অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি। চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে। সিনিয়র সচিব বলেন, ৬ মাস আগে সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সে সময় আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, মানসিক দুর্বলতা রয়েছে এবং বেশ কিছু সমস্যা রয়েছে। অনেক থানা পোড়ানো হয়েছিল। এসব কারণেই সেনাবাহিনী মোতায়েন করা হয়। এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি, এর অনেকগুলো চলমান আছে এবং অনেকগুলো প্রয়োগ করতে যাচ্ছি। তার একটা অপারেশন ডেভিল হান্ট। তিনি বলেন, এই অপারেশন যৌথভাবে সবাই মিলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে। দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে। এর জন্য আইনানুগ পদ্ধতিতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটাই নেওয়া হবে। সেটার জন্য সব বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে। একই সঙ্গে তাদের কাজ চলমান রয়েছে। সিনিয়র সচিব বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো আমরা সেভাবে হাঁটতে পারবো না। আইনের স্পিড অনুযায়ী কাজটা করতে হবে। সেজন্য আইন প্রয়োগের সঙ্গে যারা জড়িত সব স্টেক হোল্ডারদের একত্রিত হয়ে কিভাবে আইনটাকে প্রয়োগ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সোমবার সন্ধ্যা ৬টায় বিএনপির প্রতিনিধি দল যমুনায় যাবে। এ বিষয়ে জানতে চাইলে রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে। বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মির্জা ফখরুল আজ সন্ধ্যা ৫টায় দেশে ফিরবেন। এর আগে গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন কংগ্রেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হয়, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান অংশগ্রহণ করেন। জাইমা রহমান লন্ডন থেকে এবং মির্জা ফখরুল ও আমির খসরু ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান। রাজনীতি সংশ্লিষ্ট অনেকে মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট স্রেফ একটা ধর্মীয় অনুষ্ঠান হলেও তাতে রাজনীতি সংশ্লিষ্ট বিশ্ব নেতারা অংশগ্রহণ করে থাকেন। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকেন। সুতরাং বিশ্ব নেতাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ করা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। এমন প্রেক্ষাপটে ধারণা করা যায় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে রাজনৈতিক পরিবেশের সঙ্গে ধাতস্থ করার জন্য ঐতিহ্যবাহী এই প্রাতরাশ অনুষ্ঠানে তাকে পাঠানো হয়েছে। আর এর মধ্য দিয়ে রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রেখেছেন তিনি। তবে জাইমা রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি এখনও কৌতূহলের পর্যায়ে রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টা এখনও কৌতূহল পর্যায়ে আছে, কারণ জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে বিএনপি এখনও কোনো ঘোষণা দেয়নি কিংবা জাইমা রহমান নিজেও বলেননি তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তবে জাইমা রহমানের যোগ্যতা, কার্যক্রম যদি দলের জন্য উপকারী হয়, দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সে অবস্থায় জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে ভবিষ্যতে তার দলে অন্তর্ভুক্ত হওয়ার, দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। এটা দোষের কিছু না, কারণ ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে। তিনি আরও বলেন, অবশ্য আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে জাইমা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন এমনটা বলা যাবে না। হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যস্ততার কারণে তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিয়েছেন জাইমা রহমান। তবে বিএনপি যে জাইমাকে প্রতিনিধিত্ব করতে সুযোগ দিয়েছে সেটা তার জন্য নিঃসন্দেহে বড় অর্জন। দলে তরুণদের প্রতিনিধি হিসেবে উনি সেখানে যেতেই পারেন। তাছাড়া বিএনপিতেও তরুণ নেতৃত্ব আসছে, সেদিক থেকে জাইমার অংশগ্রহণ একটা ভালো বিবেচনার বিষয় হয়েছে। কেননা তরুণরা কিভাবে ভাবছে, কি ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ। আর বিএনপিও যে তরুণদের প্রাধান্য দিচ্ছে জাইমার অংশগ্রহণের মধ্য দিয়ে, সেটাও প্রমাণিত হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেওয়ায় এটা ইঙ্গিত দেয় জাইমা রহমান রাজনীতিতে আসছেন, কারণ আমাদের দেশে পারিবারিক ধারায় রাজনীতিতে আসাটাই স্বাভাবিক। এটা বিএনপির জন্য এক ধরনের বার্তা। ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারত কর্তৃক অব্যাহতভাবে হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন, আধিপত্যবাদের ঔরসেই ফ্যাসিবাদের জন্ম হয়। ভারত পতিত হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি, বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার ভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি ভারতের প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত রকম অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ফ্যাসিবাদের দোসরদের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান মাওলানা মামুনুল হক। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী সকল দলমতের নাগরিকদের প্রতি সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলা বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা, সকল সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানো। মাওলানা মামুনুল হক বলেন, রক্তখেকো হাসিনা সরকারের রক্তচোষা বুলেটের সামনে বুক চেতিয়ে দেয়া আত্মদানকারী আবু সাইদ মুগ্ধদের রক্তস্নাত বিপ্লব পাড়ি দিয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটিয়েছে। আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশ হয়েছে দেশবিরোধী অপশক্তি, তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই তীব্রভাবে আশঙ্কা করা হচ্ছে যে চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আমরা কমিশনে যারা আছি আমরা কেউ রাজনীতিতে ঢুকতে চাই না, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লবিতে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? এর 100টা কারণ বলতে পারবেন, 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের যদি ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন বন্ধ না করা যায়, আবার সেই পুরনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। দে আর 1000 রিজন, তবে আমার বিবেচনায় সবচেয়ে বড় কারণ দে আর মেবি পলিটিক্যাল কন্ট্রোল অন দ্য ইলেকশন কমিশন। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের দেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয় যদি না আমরা সবার সহযোগিতা না পাই। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা সব সময় আলো খুঁজি অথবা আলোকিত মানুষের সংস্পর্শ চাই, কিন্তু একবার ভেবেছেন কি আজ থেকে আমি নিজেই আলো হয়ে যাব, আলোকিত মানুষ হব? আপনার ভেতরেই আলো আছে, আপনি একটু অনুসন্ধান করুন। আপনার যে রূহ, আপনার যে আত্মা, সেখানে আলো অন্ধকারের একটা দোলাচল থাকে। আপনি আপনার মস্তিষ্ককে যদি সুন্দর করেন, মস্তিষ্কের চিন্তাগুলোকে যদি পরিশুদ্ধ করেন, দেখবেন আপনার রুহে একটা আলোর প্রভাব বলয় তৈরি হয়েছে। সেটার জন্যে আপনাকে চিনতে হবে সবার আগে। ওই যে কথা আছে না, নো দাই সেলফ, নিজেকে জানো। আর যখনই আপনি নিজেকে জানতে পাবেন, তখনই আপনি আলোকিত হয়ে উঠবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, তবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশলের অধীনে নয়। এক বিবৃতিতে তিনি কথা বলেছেন। তিনি বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনার প্রয়োজন, কিন্তু সর্বোচ্চ চাপ নীতির কাঠামোর মধ্যে নয়, কারণ এটি আলোচনা নয়, বরং আত্মসমর্পণের একটি রূপ হবে। এর আগে ট্রাম্প মঙ্গলবার তার সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহাল করেন। বৃহস্পতিবার ওয়াশিংটন চীনে কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সাথে সরকারকে আলোচনা না করার আহ্বান জানান এবং এ ধরনের পদক্ষেপকে বেপরোয়া বলে অভিহিত করেন। তার আহ্বানের পরই আরাগচির বিবৃতিটি এলো। শনিবার আরাগচি বলেন, ইরান এমন দেশের সাথে আলোচনা করতে চায় না যারা আলোচনার কথা বলে একই সাথে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।